আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন অন্যতম শহীদ প্রেসিডেন্ট, যার অন্যতম একজন আদর্শ সৈনিক, সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি, কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব কাজী রওনকুল ইসলাম টিপু আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখুন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন যিনি দীর্ঘ সময় রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং বরিশাল ২ বানারীপাড়া উজিরপুরের নন্দিত মুখ হিসেবে যিনি এলাকার প্রিয় সন্তান হিসেবে জনমানুষের আস্থাভাজন হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, দীর্ঘ বছর কারাদণ্ড, মামলা হামলার হুলিয়ার মোকাবেলা করে যিনি রাজপথে নিবেদিত এবং আগামীতে সংসদ নির্বাচনের একজন নন্দিত মুখ জনাব কাজী রওনকুল ইসলাম টিপুকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে জানাব আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতে দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা রাজপথে আপনার 40টি বছর পার হয়ে গেছে। এতগুলি বছরে অনেক মামলা হামলা, অনেক দাঙ্গা হাঙ্গামা ফেস করে আপনি কেন্দ্র নির্বাহী কমিটির সহ পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনার ভিত্তিতে বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ আপনাকে টানলো, আজও পর্যন্ত রেখেছে? ধন্যবাদ প্রিয়, আজকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং শ্রোতামণ্ডলী যারা এখানে শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবনে প্রথম যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে হাত মিলাই, দীর্ঘ সেই স্কুল জীবনে, একদিন উনি, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের মাঠে পাশে আমাদেরকে নিয়ে গেল কচুরিপানা উত্তোলন, মানে খাল পরিষ্কার করার জন্য যে প্রোগ্রাম। আমি এতটা তখন হয়েছিলাম যে ছোট সময় তো, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে হাত মিলিয়েছি, তার হাতটা এত সফট, এই লোকের সাথে আমি হাত মিলাবো এবং তার কথায় পানিতে ঝাঁপায়া পড়লাম, কচুরিপানা টাইনা আনলাম, কচুরিপানা পরিষ্কার করলাম, সারাদিন ব্যাপী কাজ করেছিলাম। ওই স্মৃতিটা আমার দীর্ঘ সময় আমার ভিতরে গেঁথে গেছে। যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই 82 সালে, 82 সালে আমার শেষ পরীক্ষা ছিল, বায়োলজি পরীক্ষা। ওই দিন আগের দিন রাতের বেলা, ভোর রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেছে, এই মর্মে বিভিন্নভাবে খবর ছড়াইয়া পড়ছে। পরের দিন সকালে আমার ম্যাট্রিক পরীক্ষার শেষ পরীক্ষা ছিল, বায়োলজি পরীক্ষা। পরীক্ষা দিতে যাব কি যাব না, আর্মি মাঠে, সেই অবস্থায় কি করব, এটা দেখে আমরা সবাই ঘাবড়ে গেছি যে আসলে জিয়াউর রহমানকে হত্যার পরে আর্মি ক্ষমতা নিল, আমরা পরীক্ষা দিতে পারবো কিনা। পরীক্ষার হলে গেছি, পরীক্ষা দিছি, ঠিকই পরীক্ষা দিয়ে বের হয়েছি, সব একদম চুপ, আর্মিরা মাঠে ছিল। আসলাম, বাসায় আসলাম, তখন থেকে একটা ভাবনা ছিল যে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, যিনি এত কষ্ট করেছেন মানুষের জন্য, যিনি ধান উৎপাদনের জন্য মানুষকে, কৃষকদের মানে কৃষি পণ্য উৎপাদন করবে সেই জন্য উনি খাল খনন করছেন, খাল পরিষ্কার করতেন, যাতে এই পানি দিয়ে আমরা ধান উৎপাদন করতে পারবো। আমরা এই চিন্তা তখন থেকে আমি ভাবতাম যে আসলে এই লোকটা বোধহয় দেশত্ববোধ ওনার ভিতরে অনেক। জি জনাব, আপনি যেটি বলছিলেন, একজন শাসক, একজন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি, তিনি মাঠে চলে এসছেন, মাটি মানুষের সাথে মিশছেন। কিন্তু ইতিহাসের আরেকটু পিছনে যদি যাওয়া যায়, ৭২ থেকে ৭৫-এ আরেকজন রাষ্ট্রশাসককে দেশের মানুষ দেখেছে। তিনি তো মসনদে ছিলেন, তিনি গণভবন, তিনি ৩২ বা তিনি বঙ্গভবন নিয়ে তার পথ চলা ছিল। মানুষের সাথে যার সম্পর্ক একেবারেই ছিল না, যিনি নিজের সার্কেলের বাইরে কখনো যেতে পারেননি, ভুখা নাগা মানুষ খেলোকে খেলো না, তার দিকে যার কোনো নজর ছিল না, দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর নিজের পরিবারে ব্যাপক আয়োজন হচ্ছে, এই দৃশ্যগুলি যে মানুষ দেখেছে, তারাই আবার যখন ভিন্নতর আরেকজন রাষ্ট্রপতিকে দেখলো মাটি মানুষের সাথে, এটি তাদের জন্য আলাদা একটা পার্থক্য বিন্যাসের প্রধান নিয়ামক হলো কিনা? অবশ্যই, অবশ্যই এটাই একটা নিয়ামক মানুষের মাঝে, যে 1971 সালের পরে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশাটা করেছিল যে রাষ্ট্র, আমরা এখন স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে খাবো। দেখা গেছে এই স্বাধীন দেশে রক্ষী বাহিনীর অত্যাচার এত বেশি ছিল, মানুষ ঘরের থেকে সন্ধ্যার পরে বের হতো না ভয়ে, যে কখন কাকে ধরে নিয়ে যাবে, কাকে নিয়ে মারবে। অনায়াসে রাস্তায়, তখন ছোট আমরা গুলির আওয়াজ পেতাম, যে রাতের বেলাও গুলি হইতো, মানুষ ঘরের দরজা জানলা বন্ধ করে রাখতো। সেই সিচুয়েশনও দেখেছি।
তৎকালীন সময় তো যাত্রাপালা গান টান ছিল, আমি শুনতাম যে যাত্রা মাদারীপুরে একটা যাত্রার প্যান্ডেল ছিল, আমরা তখন ওইখানে একটা বাসায় হঠাৎ করে যাত্রার প্যান্ডেলে কি হলো, কাকে যেন গুলি করে হত্যা করে ফেললো। এই যে প্রতিদিন প্রতি রাত একটার পর একটা অঘটন ঘটতো, আর রক্ষী বাহিনীর লোক ধরে এনে মানুষকে যে টর্চার করতো, এইগুলো দেখতাম। এগুলো দেখেই তখন বুঝছি যে ওই সময়ের পালাটা মানুষ কেন বিক্ষুব্ধ হয়েছিল, যে আসলে তৎকালীন সময়ে আইনের কোনো শাসন ছিল, বালাই ছিল বলে মনে হয় না। আর সর্বশেষ ৭৪-এ যে দুর্ভিক্ষ, সেটা তো সবাই জানে। দুর্ভিক্ষটা লেগেছে শুধু গভর্নমেন্টের মানে ফ্যাসিস্ট কারবারের জন্য দুর্ভিক্ষটা লেগেছিল। তারা সেই দুর্ভিক্ষটাকে ট্যাকেল করতে পারেনি। তখন মানুষ রাস্তায় অনেকেই না খেয়ে থাকতো। আমি দেখতাম আমার আব্বা তখন, আমরা গ্রামের থেকে আমরা শহরে, একটা মাদারীপুর শহরে আব্বা আসছে, বাসা নিয়েছে, সেই বাসায় আমরা গ্রামের বাড়ির থেকে চালের বস্তা, আমাদের ধান উৎপাদন হতো তখন, আমরা প্রায় ২০০-২৫০ মণ ধান পেতাম। তো এই ধানের আব্বাগুলোকে ধান যা পাইলো এই সিজনে, একবার ধান ভাঙে মানে পিক আপ ভরা, মানে ঠেলা গাড়িতে করে ধানগুলো ভাঙে চাল নিয়ে বাসায় আনছে। সেই চাল কাউকে ১ পট, কাউকে ২ পট, এইভাবে আব্বা তখন দান করতো। তারপরেও মানুষ লাইন দিয়ে দাঁড়ায় থাকতো। এই যে দুর্ভিক্ষ মানুষের দেখছি, মানুষ ফ্যান খেয়ে থাকতো। এইটার জন্যই মানুষ তৎকালীন সময় আওয়ামী লীগের প্রতি বিক্ষিপ্ত হয়ে, পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যখন ক্ষমতা নিল, মানুষ কিন্তু মিছিল সহকারে তার সেই যোগাযোগের মিছিল সহকারে মানুষ ধন্যবাদ জানাইছে। তখন দেখা গেছে যে জিয়াউর রহমানকে দলবদ্ধভাবে ৭ই মার্চ যখন সিপাহী বিপ্লবটা ঘটলো, তখন মানুষ আর আর্মি নাই, সবাই মিলে একত্রে আনন্দ মিছিল করলো যে জিয়াউর রহমান আসছে। এখন বোধহয় একটা আমরা সম্ভবত ভাবতেছিল যে এখন স্বৈর সরকারের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি, আমরা আবার ভালো থাকবো। ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইগুলোকে ভালো করার জন্য দেখেন একটা কাজ না, ওনার জীবনে যতগুলো কাজ করেছে, আপনি কৃষি ক্ষেত্রে তিনি ডেভেলপ করছে, উনি বাংলাদেশে গাছগাছরা রোপণ করতো, সেই রোপণের মাধ্যমে দেখাইছে যে ছায়া তৈরি করছে। মানে বাংলাদেশের যে আবহাওয়া ছিল সেই বৈরী আবহাওয়া, তারপরে জনসংখ্যা, আপনি দেখবেন যে জনসংখ্যা বৃদ্ধি এত হারে বাড়তেছিল, তখন তিনি এই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই পদ্ধতি চালু করা, সরকারিভাবে মানুষকে বোঝানো, সব কিছু বাড়িতে বাড়িতে গিয়ে এই জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যাতে আমরা জনসংখ্যা কম হোক, যাতে এই কমটার থেকে আমরা আমাদের উৎপাদন বাড়ায় খাওয়া দাওয়া, সে চেষ্টা করছে। এবং সর্বোপরি দেখেন উনি এই যে বাংলাদেশে আজকে যে গার্মেন্টসের কথা বলেন, এই গার্মেন্টসের সূত্রপাতও উনিই করেছেন। তখন বিদেশে রপ্তানির জন্য, পোশাক রপ্তানির জন্য উনি এই গার্মেন্টস তৈরি করালো, তাদের দিয়ে রপ্তানি করালো, এই শুরু করলো উনি। আবার দেখেন মানব সম্পদ রপ্তানি কিভাবে করবে, যখন সৌদি আরব তাকে আমন্ত্রণ জানালো, সে কি করলো, যে সৌদি আরব যেতে হবে, কি করা যায়, তখন বাংলাদেশ থেকে চিন্তা করে সে এই যে আমাদের নিম গাছ, নিমের চারা, সে তখন আমরা শুনছি যে ওই গাজীপুরে গিয়ে কৃষিবিদদের সাথে বসে আলোচনা করলো যে আসলে সৌদি আরবের মতন মরুভূমিতে গাছ জন্মানোর উপায় কি। তখন তারা বুদ্ধি দিয়েছিল যে স্যার, একটা গাছই তার নিজস্ব খাবার তৈরি করতে পারে, যেখানে থাকবে সেখান থেকে সে নিতে পারে, সেটা কি নিম গাছ। তখন সেই জিয়াউর রহমান সাহেব এখান থেকে বিমান চার্টার করে, সেই বিমানে করে নিমের চারা নিয়ে সৌদি আরবে নিম গাছ লাগাইছিল। বাদশাহকে কি উপহার দিবে, বাংলাদেশ গরিব দেশ, সৌদির বাদশাহ তাকে আমন্ত্রণ জানাইছে, উপহার হিসাবে সে নিমের চারা নিল, সেই নিমের চারা সেখানে রোপণ করলো। এখন সেই নিমের চারার নাম জিয়া ট্রি। সেই নিমের চারার বিনিময়ে বাদশাহ জিজ্ঞেস করলো যে তুমি কি চাও, বললো যে আসলে আমি যে চারাগুলো দিছি, তখন সেটুকু চালাকি করেছিল, এই চারাগুলো রক্ষণাবেক্ষণের জন্য তোমার দেশের লোক পারবে না, এটা আমার দেশ থেকে লোক আনতে হবে, তুমি যদি অনুমতি দাও আমরা দেশের থেকে লোক এনে এখানে পাঠাইতে পারি, এগুলো রক্ষণাবেক্ষণ। এই নামে তিনি তখন এই যে সৌদি আরবে যে মানুষের কি বলে এটাকে রেমিটেন্স খাত যেটা তৈরি করা শুরু করলো, এইভাবে তিনি আমাদের মানে জনশক্তিকে বাইরে পাঠায় সেখান থেকে আমাদের রেমিটেন্স বৃদ্ধি করা শুরু করলো। এই যে তার যে পলিসিগুলো, এই পলিসির কারণে বাংলাদেশটা সেই 1975-এর 7ই নভেম্বরের পরের থেকে যে 81 সাল পর্যন্ত তিনি যেভাবে দেশটা পরিচালনা করেছেন, সেটাকে দেশের একটা তলাবিহীন ঝুড়ি, সেটাকে সে একটা স্বয়ংসম্পূর্ণ দেশে রূপান্তরিত করেছে। এইটাই তার সফলতা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে আপনি যেটি বললেন, রেমিটেন্স যুদ্ধের তিনি সূচনা করলেন, যে রেমিটেন্স খাতের সূচনা করলেন, রেভিনিউ খাতকে সমৃদ্ধ করার চেষ্টা করলেন, সেই জনগোষ্ঠী আজ বেড়ে কোটিতে পৌঁছে গেছে। 1 কোটি জনগোষ্ঠী আজকে সারা বিশ্বে তারা সেবা দিচ্ছে, বা তার অর্থনৈতিক
তাদের অর্থনীতির কিছু অংশ আমাদের দেশে আসছে, রেভিনিউ খাত সমৃদ্ধ হচ্ছে, যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে এই দেশের মানুষ আমরা করেছি, স্বীকৃতিও দিয়েছি। যে মানুষটির কারণে আজকে 1 কোটি রেমিটেন্স যোদ্ধা হয়েছে, তারা তাদের এই পূর্বপুরুষকে, তাদের সেই ওনারকে, তাদের ফাউন্ডারকে করে কিনা। সারা বিশ্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ভূয়সী কর্মকাণ্ডের অবস্থানটি কি বিশ্বব্যাপী জাতীয়তাবাদীর আদর্শের এই প্রবর্তক, বহুতলীয় গণতন্ত্রের প্রবর্তক, রেমিটেন্স যুদ্ধের বা রেমিটেন্স সূচনাকারী, রেমিটেন্স ফাদার বা ফাউন্ডার হিসেবে বিশ্বে রেমিটেন্স যোদ্ধারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আসলে কীভাবে ধারণ করছে, কীভাবে এই বা তারকে করছে? রেমিটেন্স যোদ্ধা হিসাবে এখনো পুরনো যারা আছেন, জি, তারা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেই স্মরণ করে। তার কারণেই তারা বিদেশে যেতে পেরেছে, তার কারণেই বিদেশ থেকে অর্থ উপার্জন করে বাংলাদেশে তার পরিবারকে সচ্ছলভাবে চলার একটা ব্যবস্থা করছে। তারা তো আসলে তখন রেমিটেন্সটা বুঝতো না, কিন্তু সচ্ছল পরিবারকে চালানোর জন্য একটা বেকার ছেলে সে কি করবে, বিদেশে গিয়ে কাজ করছে। আজকে তারা প্রত্যেকে দেখেন, সৌদি আরবে এখন প্রায় 60 লক্ষ বাংলাদেশি আছেন, বিভিন্ন জায়গায় লোক আছেন, মালয়েশিয়া আছেন, বিভিন্ন জায়গায়। এইগুলো কিন্তু সূচনা সেই করছে দেখে আজকে এই রাস্তাগুলো একে একে খুলছে এবং একে একে যেই সরকারি আসছে তারা এগুলো করতে পারছে। বিশেষ করে দেখবেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আজকে অনেক গত সরকারও বলছে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না, তারা চাল আমদানি করে আয়নাও দেখাইতো যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটা দীর্ঘদিন আমরা এটাকে ধরে রেখেছি যে আসলে আমাদের উৎপাদন আমরা চেষ্টা করেছি যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ কিভাবে, 1 ফোঁটা জমি যাতে পড়ে না থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা ছিল যে আমার আঙিনায় আমি চাষ করব, সবজি চাষ করি, ধান চাষ করি, মানুষের জন্য যে উৎপাদন দরকার সেই উৎপাদনগুলো করি, শিল্প কলকারখানা করি। এগুলো তিনি তখন থেকেই শুরু করেছেন। যে 1 কোটি জনগোষ্ঠী যারা বিশ্বে রয়েছে, আমরা দেখতে পেয়েছি এই জুলাই আন্দোলনে, 36 জুলাই আন্দোলনের পূর্বে বারবার যারা রেমিটেন্স শাটডাউন করেছে, তা শেখ হাসিনার তখ্ত তাওস কিন্তু কাঁপিয়ে দিয়েছে। এবং শেখ হাসিনা বুঝতে পেরেছে প্রবাসীরা আমার সাথে না থাকলে আমার রাষ্ট্র চালানো কঠিন হবে। এই যে রেমিটেন্স যোদ্ধারা তারা শাটডাউন কর্মসূচি করলো, শেখ হাসিনার বুকটি কেঁপে উঠলো এবং তারা এই আন্দোলনে যেভাবে মৌন সম্মতি এবং অনেকে মিথ্যা মামলায় বিভিন্ন দেশে জেলও খেটেছে, তাদের জন্য এই সরকার আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে প্রবাসীরা ভোট দিতে পারার যে সুযোগটি রাখা হয়েছে, এটি কত বড় দূরদর্শিতা। এ ব্যাপারে জনাব তারেক রহমান প্রবাস থেকে প্রবাসীদের সাথে যে সম্পর্কগুলো উন্নয়ন করছেন, তা কতটা আসলে আমাদের রাষ্ট্রের উন্নয়নের জন্য বৈপ্লবিক ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? শুনেন, আমি কিছু আন্দোলন চলাকালীন সময় লাস্টের দিকে আমি একবার মালয়েশিয়া গিয়েছিলাম। এটা বোধহয় 16 সাল হবে, 16 সালে। তখন মালয়েশিয়া যাওয়ার পরে দেখলাম আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশে যারা বসবাস করে তাদের জন্য কত চেষ্টা করেছে। বাংলাদেশে যেমন তিনি দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করেছে, এটা বৃহৎ জোটকে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করেছেন এবং সফল হয়েছে। তেমনি উনি বিদেশে যতগুলো দেশ আছে পৃথিবীতে, মালয়েশিয়া দেখছি, সৌদি আরবে দেখেছি, আপনার অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়ার ব্যাপারে জানি, আমেরিকার ব্যাপারে জানি, আপনার লন্ডনে তো তার নিজের ওখানে তো আছেই। উনি যারা এই রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে থাকে কাজ করে তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এক এক সময় এক একটা প্রোগ্রাম দিয়ে সকলকে এক জায়গায় রাখতেন এবং তাদেরকে একটা জিনিসই বুঝিয়েছেন, আমরা বাংলাদেশিরা আমাদের দেশের ভবিষ্যৎ চাই, দেশের উন্নয়ন চাই, দেশকে সমুন্নত রাখতে চাই এবং দেশের যে আমাদের ভৌগোলিক সীমানা এটাকে অক্ষুণ্ণ রাখতে চাই। এটার জন্য দরকার বিদেশিদের সাপোর্ট, বাইরে যারা আছেন তাদের সাপোর্ট। তারা যদি বিদেশিদের বুঝাতে পারে, আমার ধারণা তখনও বিদেশিদের তারা বুঝাইতে পারছে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জায়গায়, আমেরিকায় বুঝিয়েছে, লন্ডনে দিচ্ছে, অস্ট্রেলিয়া দেখছি, কানাডায় দেখছি, আপনার বিভিন্ন জায়গায় বাংলাদেশি কমিউনিটি, আমাদের যারা বিএনপি মাইন্ডেড হোক, বিএনপি মাইন্ডেড বাইরেও যারা এই কমিউনিটি আছে, তারা ওদের সরকারের সাথে কথা বলছে। তারা বলছে যে আমাদের দেশে অন্যায় চলতেছে, অপরাধ চলতেছে, আমরা যে রেমিটেন্স পাঠাই সেই রেমিটেন্স চুরি করে নিয়ে তারা বিদেশেই পাচার করতেছে, অনেক সম্পদ তারা পাচার করেছে। এগুলো তারা বুঝানে সমস্ত পৃথিবীর লোকজন তখন বুঝতে পারছে আসলে এই দেশটা একটা শোষক শ্রেণী, তারা এখানে শোষণ করে বিদেশি অর্থগুলো পাচার করছে। কষ্টার্জিত যেই রেমিটেন্স যোদ্ধারা কষ্ট করে, তখনই তারা যখন শাটডাউন ঘোষণা করছে, আপনি দেখবেন যে বিদেশে যতগুলো রাষ্ট্র আছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যখনই বন্ধ করে দিয়েছে রেমিটেন্স, তারা সাহায্যটাও বন্ধ করে দিয়েছে। তাদের যে সাহায্য আসতো সেই সাহায্যগুলো বন্ধ করে দিয়েছে। তার মানে ওই সমস্ত রাষ্ট্র আমাদের
বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা তাদের পাশাপাশি দাঁড়িয়ে তারাও সহযোগিতা করেছে এবং তাদের সাথে সবসময় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি মুহূর্ত তাদের সাথে যোগাযোগ রাখতো, তাদের সাথে কথা বলতো। এই কথা বলার ফসল হলো সারা বিশ্বে বাংলাদেশি যারা আছে তারা শাটডাউন করণে, শাটডাউন যখন সাকসেস হয়েছে গভর্নমেন্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদ, আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ নামে বাংলা ভাষী বা ভাষাভাষী ভিত্তিক জাতীয়তাবাদ করে আসাম, ত্রিপুরা, মিজোরাম কে সব এক করে কাঁটাতারের বেড়াহীন স্বাধীনতা সার্বভৌমত্বহীন একটি অখণ্ড খণ্ডিত একটি রাজ্যের অংশ হিসাবে যেভাবে জাতীয়তাবাদ তৈরি করেছিল, সেটির বিপরীতে ভূখণ্ডের জাতীয়তাবাদ নামে, বাংলাদেশি জাতীয়তাবাদ নামে যে প্রবর্তনাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করলেন, এটি থেকে প্রবাসীরা আসলে কিভাবে শিক্ষা গ্রহণ করলো। প্রবাসে আমি বাংলাদেশি, ভাষায় আমি বাঙালি, কিন্তু আমি বাংলাদেশি, এই যে ন্যাশনালিটিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিলেন, এটি বা বিশ্বে প্রবাসীরা কিভাবে অন করে? এটা একটা সহজ ব্যাপার। আসলে প্রবাসীরা শুধু বাংলাদেশি ভৌগোলিক সীমানা 55,560 বর্গ মাইলের ভিতরে যারাই বসবাস করে, সে বাঙালি ভাষাভাষী হোক, অন্য ভাষাভাষী হোক, উপজাতি আছে, মারমা আছে, বিভিন্ন ভাষার লোক আছে আমাদের দেশে, তারাও কিন্তু বিদেশে যায়, রাইট, তারাও রেমিটেন্স পাঠায়, তারাও কিন্তু বলে আমি বাংলাদেশি, গর্ব করে বলে। তারা কিন্তু বলে না আমি চায়না উপলব্ধি করি, আমি ভারত আমরা ভারত আদর্শে বিশ্বাসী করি, কেউ কিন্তু বলতো না। হিন্দুরা, এমনকি আপনারা দেখবেন যে বাংলাদেশ থেকে হিন্দুরাও যারা বিদেশে ওই সৌদি আরবে যায় বা অন্য দেশে যায়, তারাও কিন্তু নিজের দেশে রেমিটেন্সটা পাঠায়। তারা কিন্তু বলে না যে আমি ভারত পাঠাবো, তারাও নিজের দেশে রেমিটেন্স। ভারত বরঞ্চ গত 15 বছরে আমাদের রেমিটেন্স নেওয়ার জন্য তাদের লেবারদেরকে এই দেশে কাজ করায় এদেশ থেকে রেমিটেন্স হিসাবে তারা ওখানে টাকা নিত। আমাদের রেমিটেন্স আমরা যা ইনকাম করতাম তার অংশও তারা নিয়ে যেত। দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা আওয়ামী লীগ করেছে বা তাদের সিস্টেমের মধ্যে রয়েছে, এটি দেশবাসীর বোঝা দরকার কিনা। বাঙালি জাতীয়তাবাদ মানেই হচ্ছে এই দেশটাকে আরেকটি অঙ্গরাজ্যের মতো করে দেওয়া, আসাম, ত্রিপুরা, মিজোরামকে এক করে দেওয়া। এমনকি তারা যে স্লোগানটি ব্যবহার করে সেটিও এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে স্লোগান। যদি তারা স্বাধীনতা মানত তাহলে তারা জয় বাংলা বলতো নাকি জয় বাংলাদেশ বলতো? যেহেতু তারা জয় বাংলাদেশ বলে না, তার মানে তারা দেশ মানে না। তাই মুক্তিযুদ্ধের অন্যতম সবচেয়ে বিরোধী কিনা, মুক্তিযুদ্ধের সবচেয়ে চরমতম শত্রু কিনা? মুক্তিযুদ্ধের শত্রু বিরোধী শব্দটা জাতীয়তাবাদী দলের নেতারাই বলতে পারে যে কারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আমি একটা কথা স্পষ্ট বুঝি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত, এদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ আছে। তৎকালীন সময়ে যখন 25শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজারবাগে যখন হামলা হলো, হামলার পর এদেশ থেকে মানে আওয়ামী লীগের নামধারী যত নেতা সব পালিয়ে দেশ থেকে ভারত চলে গেল। তারা বলে যে আমরা ওখানে গিয়ে ট্রেনিং নিয়েছি। কোন নেতাটা ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসে যুদ্ধ করেছে? একটি নেতার নামও দেখবে না। কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কিন্তু ভারত গিয়ে ট্রেনিং নেয় নাই। উনি বাংলাদেশে বসে এদেশের জনগণকে ট্রেনিং দিয়ে এদেশে যুদ্ধে নামিয়েছে, তাদের নিয়ে এসে যুদ্ধ করেছে। নিজে প্রতিটা সেক্টরে, তার সেক্টর যে 9 নম্বর সেক্টর ছিল সেখানে তো করেছেই, সে এর বাইরে অনেক জায়গায় সে গিয়েছে, সিলেট গেছে, কুমিল্লা গেছে, সে অনেক জায়গায় নিজে দৌড়াদৌড়ি করতে। এটা ছিল জিয়াউর রহমানের অন্তরের আদর্শের। সে তার ছোট শিশু, তৎকালীন সময় তারেক রহমান, কুকু, এরা ছোট্ট শিশু ছিল। তাদের বয়স কত ছিল? 7 বছর 8 বছর, এর মধ্যেই তো তারা ছিল। সেই সময় তিনি তাদের ফেলে তা সে যুদ্ধে অংশগ্রহণ করেছে। তার পরিবারের কি অবস্থা হবে, কোথায় থাকবে, কি খাবে, এই চিন্তাটাও যিনি করেননি। যুদ্ধের জন্য, দেশের স্বাধীনতার জন্য যিনি মাঠে নেমেছেন, আমরা সেই দলের লোক। আমরা সেই ভাবটাকে অনুভব করি যে উনি এমন একটা লোক, দেশের স্বাধীনতার জন্য উনি কি করেনি। উনি দেশকে নিজের মতন করে বানানোর জন্য যে চেষ্টা করেছে, আজকে তিনি যা করেছেন তার সঠিক অনটা আমরা করছি কিনা, অনার করছি কিনা, আমরা তাকে ধারণ করছি কিনা। আমি একটু পয়েন্ট রাখছি। 47-এর 14 আগস্ট পাকিস্তান ভাগ হলো। পাকিস্তান ভাগ হয়ে গেলাম, 23 বছর আমরা পাকিস্তানের সাথে থাকলাম এবং এই পাকিস্তানের অবিসংবাদিত এবং জাতির পিতা হিসাবে মোহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তান গ্রহণ করেছে। এবং 47-এর 15 আগস্ট ভারত ভাগ হলো এবং ভারতের পণ্ডিত জওহরলাল নেহরুকে ভারতের জাতির পিতা হিসেবে ভারতবাসী কিন্তু গ্রহণ করেছে, অদ্যাবধি আছে। যখনই 71-এ দেশটি স্বাধীন হয়ে গেল, তখন আর জিন্নাহ পূর্ব বাংলার তথা বাংলাদেশের জাতির পিতা থাকলেন না। তাহলে এখানে একটা জাতির পিতার গ্যাপ সৃষ্টি হলো।
এই গ্যাপে দেশ নামক একটা ইয়াতিম সন্তানের হাতে একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো, তিনি যেন পিতৃ স্নেহদান, তিনি যেন পিতার মতো দায়িত্ব পালন করে দেশটাকে, ইয়াতিম সন্তানকে লালন করেন, পালন করেন, ধারণ করেন। কিন্তু ৭২ থেকে ৭৫ পর্যন্ত সেই মানুষটি আপন পিতার জায়গায় যেভাবে সৎ পিতার মতো আচরণটি করলেন, যার কারণে ইতিহাসের সবচেয়ে নিম্নতম যে ঘটনাটি, অর্থাৎ তার হত্যার পরে তার মাত্র 18 জন দিয়ে তার লাশ দাফন, এটি কত বড় নোংরা ব্যাপার হয়ে গেল। সেক্ষেত্রে জাতির পিতার জায়গাটা একটা শূন্যতা থেকে গেল কিনা। আমার ৭৫-এর ৭ নভেম্বরে দেশের মানুষ যার প্রতি আস্থা রাখলো এবং তিনি আস্থাবান, আবার সেই ইয়াতিম সন্তানকে যিনি লালন করে পালন করে দেশের মানুষের কাছে প্রিয় আস্থাভাজন হলেন, এবং দেশের মানুষ যাকে একেবারে আপন পিতার মতো করে শ্রদ্ধা করে সম্মান করে ৩১ মে তার শাহাদতের পরে যাকে বিদায় দিলেন, সেক্ষেত্রে জাতির পিতার এই যে গ্যাপটি, এই গ্যাপটি নিয়ে আসলে কথা বলা দরকার কিনা। আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগের আমলে ৪,০০০ কোটি টাকার বেশি অর্থ কিন্তু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বাস্তবায়ন করার জন্য, এস্টাবলিশ করার জন্য রাষ্ট্রের অর্থ ক্ষয় হয়েছে। এই জায়গায় দেশবাসী আসলে ভাবা দরকার কিনা, এই জায়গায় আসলে কোনো মীমাংসিত ব্যাপার আসা দরকার কিনা। অবশ্যই অবশ্যই এটা মীমাংসিতই জিনিস। জাতির পিতা বলতে বাংলাদেশে কোনো শব্দ নেই। যিনি জাতির পিতা থাকতে পারতেন, ক্ষমতা না নিলে হয়তো তাকে মানতো অনেকে, উনি ক্ষমতা নিয়ে একটা অংশকে আলাদা করে দিল। জাসদ নামে একটি দল তৈরি হয়েছিল তৎকালীন সময়। কেন জাসদ তৈরি হবে? সবাই তো বাংলাদেশি, বাংলাদেশের স্বাধীন দেশকে তারা ভোগ করবে। এসেই তিনি প্রথমেই দলটাকে দুইটা ভাগ করলো, দেশটাকে দুইটা ভাগ করলো। প্রয়োজন ছিল না। সে যদি ক্ষমতা না নিয়ে অন্য কাউকে ক্ষমতা দেওয়া বলতো যে তোমরা রাষ্ট্র চালাও, আমি দেখতে চাই যে রাষ্ট্র সুন্দরভাবে চলে, তখনই তাকে সবাই জাতির পিতা সর্বজন শ্রদ্ধেয় হিসেবে বলেন বা তাকে শ্রদ্ধেয় নেতা বলেন বলতো। শ্রদ্ধেয় নেতা বলতে যদি কাউকে মানে বলেন বা তিনি শাসনভার নিলেন, কিন্তু সুষম বন্টন যদি করতেন, সুশাসন যদি করতেন, তাহলে তাকে হয়তো তারা অন করতো। ব্যক্তিগতভাবে বুঝি যে যদি আপনি এটাকে এই স্বাধীনতার স্তবক কাউকে বলেন, সেটা হলো মাওলানা ভাসানীকে বলতে পারেন। উনি যদি ওই দিন বাংলাদেশে 1970-এ যে নির্বাচন হয়েছিল, ভোটের বাক্সে লাথি মারো, সেই নির্বাচনে যদি ওই ভোটের বাক্সে লাথি মারার শব্দটা না বলে ভোটে যদি তিনি অংশগ্রহণ করতেন, তাহলে আর বাংলাদেশে ওই যে 299টা 98টা সিট বাংলাদেশে আসতো না। মেজরিটি আওয়ামী লীগ যে কথাটা বলে মেজরিটি আসছে, এটা তার একটা দূরদর্শিতা। সে ভাবছে যে বাংলাদেশ এখানে যদি পাকিস্তানিদের সাথে আমরা মানে করতে যাই, আমার দেশকে যদি আমি অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে আমরা এক বাক্সে নির্বাচন করব। তখন সে ভেবেছিল যে শেখ মুজিব হয়তো বাংলাদেশের স্বাধীন হলে উনি দেশটাকে নিজের মতো না, দেশের মানুষের চাহিদা মতো তুমি দেশটা করবে। উনি দেশের মানুষের চাহিদা না বলে উনি ওনার ব্যক্তিগত চাহিদা, ওনার পারিবারিক চাহিদা উনি পূরণ করার চেষ্টা করলেন। উনি তার সন্তানকে নিয়ে আর্মির সেক্টরের দায়িত্ব দিলেন, আরেক সন্তানকে দায়িত্ব দিলেন, তার মেয়েকে মানে একটা কলেজের দায়িত্ব নিয়ে নিলেন, যেটা প্রয়োজন নাই। যিনি ডিগ্রি পাস করছে গ্রেস দিয়া, সেই মহিলাকে উনি ইডেন কলেজের মতন জায়গায় জোর করে সে ভিপি বানায়। তার ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোরপূর্বক ওখানে অবস্থান নয়, তার ছেলে দিয়ে রক্ষী বাহিনী পরিচালনা করায়, তার ছেলে আর্মি সেক্টর পরিচালনা, আর্মিটাকে ধ্বংস করে রক্ষী বাহিনীর আর্মির বিশাল বাহিনী তৈরি করে। এগুলো ছিল তাদের পারিবারিক তন্ত্র। এই পারিবারিক তন্ত্র থেকে মানুষ বাঁচার জন্য দেখবেন দুর্ভিক্ষের সময় তার ছেলেকে বিয়ে করাতে গেছে, সে সোনার মুকুট দিয়ে, যখন মানুষ ভাত খেতে পারে না তখন সে তার ছেলের সোনার মুকুট পরিয়ে বিয়ের অনুষ্ঠানে। অর্থাৎ মানুষ শেখ মুজিবকে পায়নি, একটা মানুষহীন, একটা অন্য একটা প্রাণীর মতো করে এদেশের মানুষ তাকে দেখেছে কিনা, এটি মানুষের হৃদয়ে একটি অন্যতম দাগ কেটেছিল কিনা। উনি মানুষের ভিতরে 70-এর পূর্বে যে নেতা হিসাবে তৈরি হয়েছিল, উনি 71-এর পরে ক্ষমতা নেওয়ার পরে ঠিক বিপরীতটা, উনি একটা ডিক্টেটর হিসাবে বাংলাদেশে পরিচিত হয়ে গেছে। আপনি মজলুম জননেতার কথা বলছিলেন। মজলুম জননেতা একজন আধ্যাত্মিক কারিগর, আধ্যাত্মিক গুরু হিসাবে স্বীকৃত এবং রাজনৈতিক গুরু হিসাবে আধ্যাত্মবাদ তার অন্যতম দর্শন ছিল। তিনি জনাব শেখ মুজিবুর রহমান যেভাবে পেলে পিঠে তৈরি করে একদম রাষ্ট্র লিডার পর্যন্ত বানালেন, এই গুরুর প্রতি শিষ্য কিভাবে ব্যবহার করলেন, যার কারণে তার পরিণতি কেমন হলো, এবং মুসলিম জনতা আরেকজন আধ্যাত্মিক তার বরপুত্র হিসাবে আরেকজনকে গ্রহণ করেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেমন স্নেহ দিলেন, মায়া দিলেন, বিভিন্ন দিক নির্দেশনা দিলেন, এই স্নেহ নিয়ে এই গুরু ভজন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাসের কোথায় গেলেন, আর গুরুকে অপমান করে, গুরুকে দল থেকে বাইর করে দিয়ে, গুরুকে লাঞ্ছনা করে শেখ মুজিবের অবস্থান কি হলো। এখানে গুরু লালন করলে কি হয়, এখানে গুরু ভজন করলে কি হয়, আর গুরুর সাথে খারাপ ব্যবহার করলে কি হয়, এটি ঐতিহাসিক আসলে একটি দার্শনিক তত্ত্ব কিনা। অবশ্যই এটাই হলো মূল, যে আমি যে ব্যবহার করব আমি সেটাই পাবো। বাংলাদেশে তার গুরু, তার রাজনৈতিক
ওস্তাদ মাওলানা রাজনৈতিক পিতা মাওলানা ভাসানীর মতন লোককে তিনি যেভাবে দলের বাইরে রেখেছেন, যেভাবে তাকে ইগনোর করেছেন, যেভাবে তাকে মানে বাংলাদেশে তার এখন পর্যন্ত আওয়ামী লীগ কোনোদিনও তার ব্যাপারে কোনো শব্দ উচ্চারণ করে না, তাকে কোনো নেতা মানে না, তারা বলে শেখ মুজিব নাকি পৃথিবীর সব কিছুতে তিনি করেছেন। এর শেখ মুজিবকে তৈরি করেছেন যিনি, সেই লোকটার নাম উন্নয়নিতে মনে হয় না দ্বিধাবোধ করতো। যারা এটা করছে তারা আস্তাকুলে অলরেডি চলে গেছে। এদের ব্যাপারটা নিয়ে আমার আসলে কথা বলতে খুব একটা ইচ্ছা জাগে না, কারণ আওয়ামী লীগকে আমি পূর্বেও ঘৃণা করতাম, তাদের সেই ৭১ থেকে ৭৫। আমি যেটি বলতে চাচ্ছি, গুরুকে ভজন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলিম জননেতা, তিনি ছেঁড়া পাঞ্জাবি পরতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই গুরুর মতো করেই তিনি তার এমন শিষ্যত্ব গ্রহণ করলেন, তিনিও কপর্দক শূন্য হিসাবে তিনিও ছেঁড়া পাঞ্জাবি ছেঁড়া শার্ট বা সেটা গেঞ্জি পরে চলতেন। এই যে গুরু এবং শিষ্যের অপূর্ব সম্মিলন, সম্পদ রাখা যাবে না, সম্পদ হচ্ছে জনগণের জন্য, নিজের পরিবারের জন্য কোনো কিছু করা যাবে না, মানুষের জন্য কিছু করতে হবে। এই যে গুরু শিষ্যের আধ্যাত্মিক যে অপরূপ একটি সম্মিলন, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাসের অবিসংবাদিত অমর করে দিয়েছে কিনা? আসলে সত্যি বলতে প্রত্যেকের ক্যারেক্টার যার যার কাছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় উনি যে ওনার যে ক্যারেক্টার উনি একটুও পরিবর্তন করেনি। সে এমন একটা লোককে যখন তিনি ক্ষমতায় আসছেন তখন চিন্তা করলো এই রাষ্ট্র চালানোর জন্য কাকে দরকার, কার সাথে পরামর্শ করা দরকার। উনি আসলে তখনই এই মাওলানা ভাসানীরা প্রথম বললো যে স্যার হুজুর, এই রাজনীতি আমার দ্বারা হবে না, রাজনীতি করতে হলে আপনাদের লাগবে, রাষ্ট্র আমি একটা ট্রাকে এনে দিয়েছি, আপনারা এখন এটাকে পরিচালনা করেন। তখন মাওলানা ভাসানী বুঝলো যে না, এই দেশ পরিচালনা করতে আমি তো বুড়ো হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আগেও একজনকে দিছি পারে নাই, দেখি এ কতটুকু করে। সেও তখন বুঝতে পারছে যে এই লোকের ইতিহাস পূর্বের সেই পাকিস্তান আমল থেকে যদি ইতিহাস দেখেন, তার ইতিহাসের কোনো জায়গায় খাত নাই। তিনি তার কর্মে কোনো জায়গায় গ্যাপ দেননি, তিনি তার কর্মে কোনো জায়গায় পিছু হটেননি, কোনো জায়গায় সে ব্যালেন্স করেনি। তার সেই কর্ম যত তখনই বুঝতে পারছে যে একে দিয়েই কাজ হবে। এই সেই তাকে বলছে যে না, তুমি আসো, জনগণ তোমাকে বিশ্বাস করেছে, জনগণের বিশ্বাসটা তুমি রক্ষা করো। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের বিশ্বাসকে রক্ষা করার জন্য তখন থেকে যতটুকু কাজ করা, সততার সহিত কাজ করা উনি করেছেন। ওনার মৃত্যুর পরে ওনার বাড়িতে যে খুব একটা আহামরি দুনিয়ার কিছু পাওয়া গেছে তা না, এখনো তার বিরোধীরা বলে তার বাড়ি থেকে ভাঙ্গা সুটকেস মানে পাওয়া গেছে, তার ভাঙ্গা সুটকেস। চরম সক্রিয়তা কি হতে পারে বিরোধী রাজনৈতিক মত থেকে? তার বাড়িতে তো সিন্দুক পাওয়া যায়নি, তার বাড়িতে ভাঙা সুটকেসই পাওয়া গেছে। সেই সুটকেসটার থেকে এখনো মানুষ বলে যে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার যেই থিম ছিল বেগম খালেদা জিয়া, একই পথে চলছে। তারপরে তার ছেলে আজকে 18টি বছর দেখেছেন যে উনি যে কষ্টগুলো করে দলটাকে রক্ষা করেছেন। আগামী দিনে মানুষ এখন 100% বিশ্বাস করে যে তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছিল সেই অপপ্রচার উনি প্রমাণ করেছে যে না, ওইগুলো অপপ্রচার। এখন যদি উনি ক্ষমতায় বসে আগামী দিনে এই দেশকে উনি একমাত্র ব্যক্তি যিনি এই দেশকে পরিচালনা করে ট্রাকে নিতে পারবে। এটা মানুষের গ্রামে গ্রামে মানুষ কিন্তু এটাই বিশ্বাস করে। আর আমারও বিশ্বাস আগামী দিনে যদি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসতে পারেন, তাহলে এদেশের যে এখনো যে দুর্নীতি, মানে মানুষের দুর্বৃত্তায়ন এবং যা অপকর্ম আছে, এগুলো আস্তে আস্তে সব সহজ পথে চলে যাবে। যে 81 সালের পর থেকে দুই নেত্রীর বাংলাদেশ তৈরি হলো। শেখের বেটি শেখ হাসিনা তিনি নামলেন, তিনি তো তার পিতার কাছ থেকে রাজনৈতিক দীক্ষা নিয়ে মাঠে নেমেছেন। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া আট পড়ে একজন নারী, যিনি সংসার ছাড়া বাইরে কোনো কিছুতে ইনভলভ ছিলেন না, তিনি এবার মাঠে নামলেন। দুই নেত্রীর চলন বলন কথাবার্তা এদেশের মানুষ দেখলো, যার কারণে 91-তে একটি বিজয় আসলো। এরপরে ধারাবাহিকভাবে 45 বছর দুই নেত্রী নেতৃত্ব দিয়েছেন। এক নেত্রী 3 বার, এক নেত্রী 5 বার তারা প্রধানমন্ত্রী ছিলেন। এই যে দুই নেত্রীর আদর্শ থেকে, দুই নেত্রীর কথা থেকে, আচার থেকে, বিচার থেকে, চলন থেকে, বলন থেকে দেশবাসী আসলে কি শিক্ষা গ্রহণ করলো? 5 বার কাগজ কলমে বলতে পারেন। উনি বেসিক্যালি জোর করে ক্ষমতায় ছিল। এই হোসেন মোহাম্মদ এরশাদও 9 বছর ক্ষমতায় ছিলেন, উনি 15 বছর ক্ষমতায় ছিলেন, 16 বছর ক্ষমতায় ছিলেন। এই 16 বছর টানা ছিলেন। উনি কোনো নির্বাচন বলে কোনো নির্বাচনে মানুষ ভোট দিয়েছে, 8-এর পরে ভোট দিয়েছে এমন কোনো শব্দ নাই। 8-এ উনি কারচুপি করেছে, যেই কারচুপিটা এখন দেখতে পান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির যেইভাবে কারচুপি করে তারা ডাকসুকে দখল করেছে, ঠিক সেম
মানে ওদের যে পূর্ববর্তী এই শেখ হাসিনা সরকার এই রাস্তাটা ওদেরকে দেখিয়ে গেছে যে কিভাবে ক্ষমতায় থাকতে হয়, কিভাবে ক্ষমতা দখল করতে হয়। 8-এর নির্বাচনে উনি ঠিক সেম পলিসি, আমাদের নেতা যারা ইলেকশন করবে তাদেরকে টাকা দিয়ে ধরা দিয়ে যে বলছে এই যে টাকা ডিস্টার্ব করে, তারা কোটি কোটি টাকা মানুষকে বিভিন্নভাবে প্রশাসনকে দিয়ে তারা ক্ষমতা দখল করছে। আর আমাদের নেতারা যে ওই পুলিশ এজেন্টের যে খরচের টাকাটা সেই টাকাটা দিতে গেলেও তাদেরকে ধরে পুলিশে দিয়ে দিছে। এইরকম একটা অত্যাচার 2008 সালে আমরা নির্বাচন করেছি, যেই নির্বাচনে আমরা আসলে এর চেয়ে অনেক ভালো করতে পারতাম যদি স্বাভাবিক নির্বাচন হতো। নির্বাচনটা স্বাভাবিক ছিল না, একটা অস্বাভাবিক নির্বাচন ছিল। তাদেরকে ক্ষমতায় আনার যে পায়তারা করেছিল, পায়তারা করতে গিয়ে এমন একটা পর্যায়ে তাদের নিয়ে গেছিল যে তারা বিরাট একটা বিজয় দেখিয়েছে। সেই বিজয়ের 10-1 বছরের মাথায় দেখা গেছে যে 2008-এর পরে 9 থেকেই দেখা গেছে যে এই সরকারের আসলে আর জনপ্রিয়তা নাই। তখন থেকে আওয়ামী লীগের আসলে একটা ভালো কাজ চলে আসলো, তার ভালো কাজ করা উচিত ছিল, জনগণের জন্য করা উচিত ছিল। তারা জনগণের কথা চিন্তা না করে তারা কি করলো, জনগণের বিপক্ষে গিয়ে জোর করে ক্ষমতা করতে গেল। হয়তো অনেক দিন ছিল, প্রশাসনকে কন্ট্রোল করছে, বিভিন্ন প্রতিষ্ঠান তারা দখলে নিয়ে আস্তে আস্তে দখলে নিয়ে ভারতের হাতে ক্ষমতাটা তুলে দিয়ে ভারতের শক্তি এবং নিজের প্রশাসনিক শক্তি, দুই শক্তি মিলে দেশের জনগণকে চাপা দিয়ে, আগুনের তুষের নিচে চাপা দিয়ে এই মানুষগুলোকে রাখছে। হঠাৎ করে দেখবেন দীর্ঘ সময় লাগলো অগ্নিস্ফুলিঙ্গ ঘটে গেছে, অল্প সময়ের অগ্নিস্ফুলিঙ্গ। এটা কেন ঘটলো? মানুষের ওই যে চাপা পড়া ক্ষোভগুলো, ভাত খেতে পারতো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষকে চাকরি দিবে না, চাকরি তার মন মতন চাকরি দিতে গেলে তার দলের লোকজনকে যদি তারা চাকরি দিত, সেখানেও দেখা গেছে লক্ষ লক্ষ টাকা ঘুষ বিনিময় করেও তারা চাকরি দিত। দেখতো দলের লোক কিনা, আবার দেখতো টাকা দেয় কিনা। টাকা না দিলেও দলের লোকেরও চাকরি দেয় না। এই দল বানিয়েছে তখন জামাতকেও, তারা মনে করছে জামাত তাদের দল, জামাতটা তাদের সাথে মিলে কাজ করছে, জামাতকে চাকরি দিচ্ছে। আজকে বিশাল একটা অংশ বাংলাদেশের প্রশাসনে বসে আছে জামাতের, কারণ এই চাকরিগুলো কারা দিছে? এরাই চাকরি দিয়েছিল, টাকার বিনিময়ে চাকরি দিছে। তার দলের কর্মীকে যদি 10 লাখ টাকা নিয়ে চাকরি দিছে, জামাতের একটা কর্মীকে হয়তো 30 লাখ টাকা নিয়ে চাকরি দিছে। সেই চাকরির ফসল আজকে আমরা খেসারত দিচ্ছি, সাধারণ মানুষ খেসারত আগামীতেও দিবে যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে। এদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে কিনা আমার সন্দেহ আছে। এদেশকে যদি বাঁচাতে হয়, এদেশের মানুষকে যদি বাঁচাতে হয়। এটি গেল শেখ হাসিনার চ্যাপ্টার। ম্যাডাম খালেদা জিয়ার চ্যাপ্টারটি একটু ওপেন করা দরকার। ম্যাডাম 1981 সালের পরে যখন একটা গৃহবধূ, সেই গৃহবধূ যখন মাঠে নামলো, আমি কিছুদিন আগে আপনার আমার পিরোজপুর এবং বরগুনার দায়িত্বে যখন মঠবাড়িয়া আমি একটা প্রোগ্রামে ওখানে বসলাম, কথা বলতেছিলাম, তখন ওরা খুব করে বলতেছে সেই 83 সালে বেগম খালেদা জিয়া মঠবাড়িয়া যাবে প্রোগ্রাম করবে, সে সম্ভবত ওই বাগেরহাটের ওখান থেকে হয়ে মঠবাড়িয়া ঢুকবে, এরকম তার প্রোগ্রাম ছিল। মানুষ সকাল থেকে বসেছিল, বললো যে সেই দিন সারাদিন পার হলো, ম্যাডাম আর আসতে পারে নাই, কেন? রাস্তায় তাকে আটকে দিয়েছে। পরের দিন ম্যাডাম যাবে, অন্য রোড দিয়ে ম্যাডাম গেছে। তারপরে মানুষ হাজার হাজার, যখনই মানুষ শুনছে যে খালেদা জিয়া আসছে পিরোজপুরে, সেই মঠবাড়িয়া বলেন বিভিন্ন জায়গা থেকে মানুষ মানে ঝাঁকে ঝাঁকে ম্যাডামকে দেখার জন্য। এই ছিল ম্যাডামের কারিশমা। ম্যাডাম যা বলতো তাই করতো। ম্যাডাম যে কথা বলে, এই জন্য ম্যাডামকে আপসীর নেত্রী বলে। ম্যাডাম মুখ দিয়ে একটা কথা বলছে যে আমি যাব, গেছে। ম্যাডাম বলছে যে এটা করব, করছে। শিক্ষাক্ষেত্রে দেখেন যে ম্যাডাম যখন বলছে যে আমি ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের বেতন নিব না, ম্যাডাম কিন্তু এটা করে ছাড়ছে। তারপরে ম্যাডাম ডিগ্রি পর্যন্ত মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থাকে সে এমন জায়গায় নিয়েছে, ডিগ্রি পর্যন্ত মেয়েদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করছে, ছাত্রছাত্রীদেরকে বইয়ের ব্যবস্থা সেটাও ম্যাডাম করেছে। এটাও কিন্তু ম্যাডামের ই ছিল যে তখন শিক্ষার জন্য 91 উনি ক্ষমতায় আসছে। দেখেন আপনার এত আন্দোলন, এত কিছুর পরে যখন আমরা স্বৈর সরকার পতন ঘটালাম, এরশাদের মতন একটি ডিকটেটর যিনি ক্ষমতা ছাড়বে না, যিনি যার মানে সাথে আমাদের তৎকালীন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, উনিও লং ড্রাইভে গিয়ে বলতেছিল যে চিটাঙ্গিয়া বলছে যে যিনি এই কি এরশাদের সাথে নির্বাচনে যাবে তে সে জাতীয় বেঈমান হবে। এই কথাটা চিটাঙ্গে বইলা সে ঢাকা এসে এরশাদের সাথে লং ড্রাইভে গেছে আমাদের আরিচার দিকে। তখন সে কন্ট্যাক্ট করলো, পরের দিনই সে ডিক্লার দিয়ে দিল যে না,
আওয়ামী লীগ ৮৬ নির্বাচনে অংশগ্রহণ করলো। এই যে তার যে ধোঁকাবাজি হাসিনার এবং এরশাদের যে কৌশল ছিল ম্যানেজ করা, কিন্তু বেগম জিয়াকে কোনোদিনও ম্যানেজ করতে পারে নাই, আপোষ করতে পারে নাই। বেগম জিয়া তার রাস্তায় রাজপথে ছিলেন, আন্দোলন করছেন, তাকে না সরানো পর্যন্ত সে কোনো নির্বাচনে অংশগ্রহণ, এটা ছিল তার কমিটমেন্ট জনগণের প্রতি। সেই কমিটমেন্ট জনগণ মানত বিধায় হাসিনা তৎকালীন সময় আস্থা করে সেই 91-এর ইলেকশনে হাসিনাকে কিন্তু আস্থা করে যেতে হয়েছে। বিএনপি ভঙ্গুর একটা দল ছিল, সেই ভঙ্গুর দলটা ঠিকই আবার ক্ষমতায় আসলো, বেগম জিয়াকে সবাই মিলে আবার ক্ষমতায় বসালো। দেখেন বেগম জিয়া ক্ষমতায় বসার পরে কিন্তু বেগম জিয়া এমন কোনো কাজ উনি করেনি যে মানুষ যাতে ক্ষিপ্ত হয়। কিন্তু আওয়ামী লীগের একটা মেকি আন্দোলন, ওই জামাতকে নিয়ে তখন একটা আন্দোলন করেছিল, কেয়ারটেকার নামে যে আন্দোলন, এই আন্দোলন করে বিএনপিকে একটা মেকি আন্দোলন করে যখন তাকে মানে বিভিন্নভাবে দলটাকে হ্যারেস করা হলো, যাক বিএনপি চিন্তা করলো যে জনগণ যদি চায় আমি মানবো, কেয়ারটেকার সে মাইনা নিছে, মাইনা নিয়ে কেয়ারটেকার তৈরি করে আবার সে পদত্যাগ করে যখন ইলেকশনে গেল, সেই নির্বাচনেও বিএনপি 116টা আসন পেয়েছে। বিএনপি কিন্তু হারেনি, তাকে হারানো হয়েছিল। তৎকালীন সময় যদি বিএনপি জামাত যদি আওয়ামী লীগের সাথে না থাকতো, তাহলে বিএনপি তখন আরো 40 থেকে 42টা আসন পেত, অর্থাৎ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা দ্বিতীয়বার টানা ক্ষমতায়। কিন্তু ওই সময় জামাত, এই যে জামাত, এরা জামাতের প্রতি আমাদের ক্ষোভ কেন, যে ওদেরকে আমরা এদেশে শেল্টার দিলাম যে তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে আসো, তারাও গণতান্ত্রিক প্রক্রিয়া না আসা ওই সময় থেকেই তারা স্বৈরতন্ত্রের ভিতরে জয়েন করতো। তারা এরশাদের সাথেও জয়েন করছে স্বৈরতন্ত্রের কারবারে, স্বৈর সরকার ছিল এরশাদ, শেখ হাসিনার মতো একটা ডিক্টেটর, তার সাথেও তারা ব্যালেন্স করে তারা তাদের সাথেও ছিল। বিএনপির সাথে আসছে, বিএনপির সাথে থেকে তারা গণতন্ত্রের বাইরে কোনো কথা বলতে পারে না। বিএনপি তাদের গণতন্ত্রের প্রয়োজনেই, সবার মতামত নেওয়ার প্রয়োজনে তাদের কিন্তু মন্ত্রিসভায় রেখেছিল। শুধু যে দেখ আমরা কথা বলি, কাজ করি, সবাইকে নিয়ে কাজ করতে চাই, কোন ধোঁকাবাজের রাজনীতি বিএনপিতে নাই, বিএনপি করে না। বেগম জিয়ার এটা ছিল, কিন্তু বারবার জামাতও তখনও ধোঁকাবাজি করেছে। জামাতের কারণেই আমরা 2008-এ আমাদের এই দুরবস্থা হয়েছে। তখন ম্যাডাম বলেছিল যে না আমি নির্বাচনে যাব না, কিন্তু জামাতের কথায় ম্যাডামকে নির্বাচনে যেতে হয়েছিল। সেও কিন্তু এই ট্র্যাপ করে বিএনপিকে বিভিন্নভাবে ট্র্যাপ করে আজকের এই ট্র্যাপের আলোচনা আমি করব। নেতা হিসাবে নেতা ম্যাডাম খালেদা জিয়া, নেতা শেখ হাসিনা, নেতৃত্বের গুণ, নেতাকর্মীদের প্রতি কন্ট্রিবিউশন, নেতাকর্মীদেরকে আগলে রাখা এবং নেতৃত্বের গুণাবলীর ক্ষেত্রে কে কোন মাইল ফলক আসলে অবস্থান টাচ করছেন? বেগম জিয়া আজকে সারা বিশ্বে গণতন্ত্রের কাণ্ডারি হিসাবে পরিচিত হয়ে গেছে। জি, উনি দলের দুঃসময় কাজ করেছে, আজকেও ওনাকে সারা বিশ্ব তাকে এখনো সেই হিসাবেই দেখে যে খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য, মানুষের জন্য উনি জেল পর্যন্ত কেটেছে, তারপর উনি আপোষ করেনি। এই শেষ বয়সে উনি ওনার প্রতি এত অত্যাচার করেছে, জেলখানার ভিতরে তাকে পয়জনিং করেছে, তারপরে ম্যাডাম আপোষ করেনি। কিন্তু আরেকজন এই ম্যাডামকে চাপানোর জন্য, দেশকে ধ্বংস করার জন্য ইন্ডিয়ার সাথে এত আপোষ করেছে, সেই ইন্ডিয়ার সাথে আপোষ করতে করতে লাস্টে নাকি ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু হাসিনাকে শুধু যে এই দেশ থেকে পালিয়ে গেছে তা না, আমরা ইন্ডিয়ার আগ্রাসন থেকে আমরা বেঁচে গিয়েছি। কারণ ইন্ডিয়া ওই সময় যে আগ্রাসনী ভূমিকায় ছিল, ওই দিন যদি অভ্যুত্থান না করতো, ইন্ডিয়ার সমস্ত শক্তি আমাদের প্রত্যেকটা সেক্টরে দখল করেছিল। তারা আজকে প্রত্যেকটা সেক্টর থেকে পালিয়ে গেছে। আমরা এখন দেখতেছি ওই যে ভারত তাদের কাজগুলো জামাতের মাধ্যমে করার চেষ্টা করছে, কিন্তু আমাদের নেত্রী বা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা কিন্তু এখনো সেখান থেকে দেশটাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ ট্রাই করে। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে রাজপথে ত্যাগতিতিক্ষা করেছেন, ত্যাগতিতিক্ষার নিদর্শন হচ্ছে এ পর্যন্ত 54 জন নারী নোবেল জয়ী হচ্ছেন, 803 জনেরও বেশি পুরুষ নোবেল জয়ী হচ্ছেন। ডেমোক্রেসির জন্য যারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এমন অনেক নোবেল জয়ী রয়েছেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বিগত 4 বছর আগে জনাব আবিই আহমেদ, তিনি কিন্তু নোবেল লরিট হয়েছেন। আমরা দেখতে পাই একজন নারী নোবেল জয়ী অং সান সুচি, তিনি কিন্তু পিস ফর ডেমোক্রেসির লড়াইয়ে যুক্ত থাকার কারণে, সামরিক যন্ত্রের ভিতরে আপোষহীনতার কারণে তিনি কিন্তু বছর 30 আগে তিনি কিন্তু নোবেল জয়ী হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়ার এই যে দেশনেত্রী, আপোষের নেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা, 4টি উপাধি ধারণ করা, এমনকি নিজেকে মুক্ত করার জন্য কোনো নেতাকর্মীকে দিয়ে কোনো জনগণের উপরে হামলা করিয়ে নিজের মুক্তির ব্যাপারটি না দেখা, অর্থাৎ শান্তির জন্য যেভাবে তিনি নিজেকে সম্প্রদান করেছেন, নিজেকে যিনি রাজপথে ডেমোক্রেসির জন্য যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন,
এই গুণাবলীগুলি বিশ্ব পরিমণ্ডলে কিভাবে বিচার হচ্ছে, বিশ্লেষিত হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গের নোবেল কমিটি আসলে কিভাবে এটি দেখছে? নোবেল কমিটির দেখা উচিত। হ্যাঁ, আপনি দেখবেন যে আমরা যখন 5ই আগস্ট অভ্যুত্থান ঘটলো, তখন বেগম জিয়া এত অসুস্থ থাকার পরেও তিনি মানুষের উদ্দেশ্যে যে স্পিচটা দিয়েছিলেন, সবাইকে শান্ত থাকার জন্য, দেশ গড়ার জন্য আমাদেরকে শান্ত থাকতে হবে। বাংলাদেশের এমন কোন জায়গা আছে, কোন জায়গায় একটা মানুষের উপরে হামলা হয়েছে? কোথাও আওয়ামী লীগের কোন নেতা হামলার শিকার হয়েছে? কোন আওয়ামী লীগের নেতার বাড়ি? অথচ ওবায়দুল কাদেরের স্পষ্ট বক্তব্য যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে 2 লক্ষ আওয়ামী লীগের মারা যাবে, সেই জায়গায় রাজনৈতিক হত্যা ক্ষেত্রে যে হুঁশিয়ারিটা, জি, এইটাই আসলে হয়তো তারা ধারণা করেছিল যে বিএনপি মানুষের উপরে তারা যে অত্যাচার করেছে, এই অত্যাচারের প্রতিফলন তো এটাই ঘটবে, তারা এটা আইডিয়া করেছে। কিন্তু বেগম জিয়ার এক আহ্বানে বিএনপির সাধারণ নেতাকর্মী, বিএনপির মানবতার ক্ষমা নেতাকর্মী সেটাকে মেনে বাংলাদেশের আপামর জনগণ বেগম জিয়াকে আজকে যেভাবে দেখেন, সেই দিনের কথার জন্য আমরা বিশ্বাস করি আগামী দিনেও সারা বিশ্ব তাকে সেভাবেই দেখবে। তার যতটুকু সম্মান, সেই সম্মানটুকু সারা বিশ্ব দিবে। ওই যে আপনি নোবেলের কথা বললেন, তারা যদি একবারও ভাবেন যে বাংলাদেশে এখনো খালেদা জিয়ার একটা কথা বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ হিসাবে আসে। কেন আসে? যে বাংলাদেশের মানুষ মনে করে খালেদা জিয়া এমন এক নেত্রী, এমন এক ক্যারিসমেটিক, যিনি বললে মানুষ থামে, যিনি বললে মানুষ চলতে চায়। এর কারণেই আজকে খালেদা জিয়ার এই রেসপেক্টটা এদেশের মানুষ করে। আগামী দিনে যতদিন উনি বাঁচবেন ততদিন তো করবেনই। সে যেদিন এই দুনিয়ায় থাকবে না, সেদিন দেখবেন আরো বেশি তার কথাগুলো মানুষ বলবে। লাইক ফাদার লাইক চাইল্ড, লাইক মাদার লাইক চাইল্ড, দুজন প্রধানমন্ত্রীর 2 পুত্র, এদেশের মানুষ, কোটি মানুষ, আমরা সবাই তাকে চিনি, জানি, বুঝি। জনাব তারেক রহমান যখন মাঠে নামলেন, আপনারা যখন জনাব তারেক রহমানকে মাঠে পেলেন, ঘাটে পেলেন, খালে পেলেন, নদীতে পেলেন, একজন তারেক রহমান কিভাবে জেরক্স কপি হিসাবে সবার মাঝে আস্থা জাগালেন, যে আস্থার খবরটি বিপরীত শিবিরে আওয়ামী লীগের মানে বুকে কাঁপন ধরালো। শেখ হাসিনা তার রাজনৈতিক উত্তরসূরি ঠিক করাটা নিয়ে টেনশন করলো এবং ম্যাডাম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে থামিয়ে তার পুত্রকে রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য একেবারে রংপুর জেলা পীরগাছ থানা কমিটিতে 1 নম্বর সদস্য করে, রংপুর জেলা কমিটিতে 1 নম্বর সদস্য করে, একেবারে উপদেষ্টা করিয়ে রাজনীতির একদম লাল গালিচা বিছিয়ে দিয়ে সজীবদের জয়কে হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলো। এটি কতটা বুমেরাং হলো? শুনুন, রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে, যেহেতু তার পুত্রকে তারা নেতা বানাতে চেয়েছিল, পুত্রের ক্যারেক্টার তো নেতা হওয়ার মতো না। আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্যারেক্টার সততা, তার মা বেগম খালেদা জিয়ার ক্যারেক্টার সততা, তার ছেলে তারেক রহমান, আমি নিজের চোখে দেখা, সে সিলেটে একটা প্রোগ্রামে গেছে, ওই দিন রাত হল করতে হয়েছে তাকে সিলেটে, সে নিজের হাতে হোটেলে ছিল, ওই সারাদিন যেই শার্ট পরে সে ঘুরেছে, রাত্রেবেলা এসে তার এই শার্টকে সে নিজে বাথরুমে নিয়ে ধুয়ে এটাকে আবার সকালবেলা লন্ড্রি থেকে আয়রন করে এনে সেই শার্ট পরে পরের দিন আবার উনি গেছেন। আপনি এখনো যদি দেখেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কয়েকদিন আগে একটা ফেসবুকে দেখলাম এক্সেল একটা স্ট্যাটাস দিয়েছে যে আপনি নেতা, সঠিক নেতা, এই কারণে যে তার বেল্টটা দেখাইছে, বেল্টে দাগ পড়ে গেছে। খেয়াল করছেন কিনা জানি না, উনি যে সাধারণ মানুষ, সাধারণভাবে চলে, ওনার যে পোশাক আশাকের প্রতি খুব একটা আগ্রহ নাই, এটার প্রমাণ অনেক জায়গায় আমরা জানি। উনি খুব একটা মানে হাই লাইফ লিড করে এমনও না, ওনার সাধারণ জীবন, উনি সাধারণ খাবার, ওনার সব কিছুই সাধারণ। আমি যখন বিয়ে করি 2003 সালে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন বিএনপি ক্ষমতায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি দাওয়াত দিয়েছিলাম, আমার বিয়ের অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছে। উনি ভাত খাবে অল্প একটু, আর বললো যে আমি মাছ, আমি তার জন্য 14টা আইটেমের মাছ করেছিলাম, কিন্তু সে 14 আইটেম মাছ তো দেখা মানে অবাক হয়ে গেছে, এত কেন করলাম। যেহেতু বিয়ে আমার আনন্দ, সে আমাকে বিমুখ না করে ওখান থেকে সে 5 আইটেমের মাছ, ভাত না খেয়ে 5 আইটেমের মাছ সে খেয়েছিল। তো সে আসলে মানে এত মানে স্বল্প খাবার খায়, অল্প খায়, এবং তার খাবার এত কম, সে যে এত সাধারণ মানুষের লাইফ যে সে লিড করতে চায়, তার প্রমাণ তো আমি নিজে আমার বিয়ের অনুষ্ঠানে দেখেছি। এবং আমি তার সম্পর্কে আরও জানি। আমরা যখন 2001-এ বিএনপি ক্ষমতা আসলো, 2002-এ যখন আমরা প্রতিনিধি সম্মেলন করি, তখন প্রতিনিধি সম্মেলনে দেখলাম যে তিনি, সেই তৎকালীন সময় গরুর মাংসের দাম ছিল 80 টাকা কেজি,
এটাই সস্তা ছিল, এটাই সস্তা। এই গরুর মাংস দিয়ে তিনি গরুর মাংস, ডাইল আর ভাত প্রত্যেকের খাওয়ালেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার বাসায়, তার পার্সোনাল লাইফেও সে একটা আইটেম তরকারি, একটা সবজি, একটা ডাইল, ভাত, এর বেশি সে বাসায় কোনোদিন পাক করতে দেয়নি। ঠিক তার ছেলে সেম, সে ওই এক আইটেমের তরকারি, একটা সবজি, ডাল আর ভাত, এর ভিতরেই সে চলে। তার জীবনটাও এরকমই আমি যতটুকু দেখেছি। তো যাই হোক, আমাদের এই নেতা ভবিষ্যতে এরকম যদি থাকে, এবং আমাদের নেত্রী, আমাদের মা, আশা করি মায়ের কারণে ছেলে সারা বিশ্বে আজকে ছেলের পরিচিতি আসছে একটাই কারণে, যে উনিও দীর্ঘদিন বিদেশে থেকে এ দেশটাকে ধরে রেখেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে এই সরকারের অপকর্মগুলো নিয়ে মাঠে নামিয়েছেন। পৃথিবীর কোনো দেশ বাকি নাই যেখানে এই রেমিটেন্স যোদ্ধারা মাঠে নামেনি, সবাই মাঠে নেমেছে। আমরা যেমন এখানে যুদ্ধ করেছি, তারা বিদেশে যুদ্ধ করেছে, যার যার জায়গায় শেষে প্রতিটি দূতাবাসের সামনে তারা দাঁড়িয়ে গেছেন। এইটাই করিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। এই জন্যই মায়ের মতন ঠিক হুবহু তার সন্তান, মা যেভাবে রাজপথে মানুষকে মানে কাছে নিয়ে যেত, আমাদের নেতা তারেক রহমানও তার যে কর্মী আমরা যারা আছি, আমাদেরকেও তিনি এইভাবেই কাছে নিয়ে নিয়েছেন। সেটি তো প্রবাস গেল, দেশে দীর্ঘ সময়ে তিনি সময় বিচার করে, যদি 6 ঘন্টা সময়ের ডিফারেন্স রয়েছে, রাত্রি জাগরণ করে আমরা দেখেছি একজন ওয়ার্ড পর্যায়ের একজন নেতার সাথে তিনি কথা বলেছেন, যদি তাকে রাজপথে উজ্জীবিত করা যায়, যদি তাকে ফ্যাসিজমকে বোঝানো যায়, জনাব তারেক রহমান এটি করেছেন। এই যে তৃণমূলের একজন সাধারণ মানুষের সাথে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র কথা বলেছেন, তখন সে রাজপথে নিজের বুকটাকে কিন্তু আগলে দিয়েছে। এই আন্দোলন যেভাবে দেখলাম, বিএনপির প্রায় 500-র উপরে নেতা কিন্তু শাহাদত বরণ করেছে। এই যে জনাব তারেক রহমানের নেতৃত্ব উদ্বুদ্ধ হয়ে রাজপথে জীবন দেওয়ার জন্য যে মরণপণ হলো, এবং আমরা দেখেছি যে পিতা অথবা মাতা দলের কোনো না কোনো পদে আছেন, সন্তান তিনি ছাত্র হিসেবে বৈষম্য ছাত্র সাথে যুক্ত হয়ে তিনিও রাজপথে থেকেছেন। সেক্ষেত্রে বিএনপির এই যে নেতৃত্ব, তারেক রহমানের এই যে নেতৃত্ব, সেই নেতৃত্ব অনুযায়ী এক দফায় কিভাবে 9 দফা থেকে এক দফায় রূপান্তরিত হলো? এখানে আমি পিছন থেকে একটা কথা টাইনা নিয়ে আসতে চাই, যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন, যখন তিনি দল গঠন করলেন, উনি প্রতিদিন বঙ্গভবনে গিয়ে রাতের বেলা কোনো না কোনো জেলায় একটা ফোন দিতেন। ফোন দিয়ে ডিসিকে বলতেন যে আমি আমার বিএনপির নেতা, আমার অঙ্গ সংগঠনের নেতাদের সাথে কথা বলবো, তুমি তাদের নিয়ে আসো। সে ডাইরেক্ট ফোন দিত না তাদেরকে, সে ডিসিকে ফোন দিত, বলতো এসপি সাহেবকে এখানে নিয়ে আসো। ডিসি কি করতো, তাৎক্ষণিক মনে করেন তার গাড়ি দিয়া, তার ড্রাইভার দিয়া দৌড়াদৌড়ি লাগাই দিত। ওই জেলায় সে ওইখান থেকে সবাইকে নিয়ে এসে তার রুমে নিয়ে আসতো, আবার দ্বিতীয়বার ফোন দিত, তাদের সাথে জিয়াউর রহমান কথা বলতো। সে ডিসিকে বুঝাতো যে আমার কর্মী আমার কাছে কি। ঠিক সেম তার সন্তান জনাব তারেক রহমান বিদেশের মাটিতে থাইকাও উনি দেখবেন বাংলাদেশে এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই যে উপজেলায় তিনি তার নেতা কর্মীদের সাথে ফোনে কথা বলেনি। এখন ধরেন উপজেলার কোনো এক মানে বিএনপির নেতার সাথে কথা বলছে, ওইখানে আশেপাশে সবাই দেখছে যে কে ফোন দিয়েছে, তারেক রহমান ফোন দিয়েছে। তার যে কি গুরুত্বটা ওই উপজেলায় হয়েছে, এটা তো আপনারা বুঝতে পারেন। এইভাবে করে আমাদের নেতা তারেক রহমান গ্রামে গ্রামে মানুষগুলোকে ধরে রেখেছে, তৈরি করে রেখেছে, যার ফসলে উপরের কোনো 2-4 জন নেতা যদি দলের ক্ষতি করতেও চায়, এই গ্রামের তৃণমূলের কারণে কোনো নেতা এটা করতে পারেনি। আমাদের তৃণমূল এত শক্তিশালী ছিল, এত বড় বেশি শক্তিশালী ছিল, যে শক্তিশালীটা ছিল শুধু তারেক রহমানের কারণে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকেই তারা ভালোবাসত। জিয়াউর রহমানের আদর্শ, বেগম জিয়ার আদর্শকে তারা ভালোবাসত, বেগম জিয়ার সততাকে তারা ভালোবাসত, বেগম জিয়ার কর্মকে তারা ভালোবাসত। এই ঠিক সেম তারেক রহমানের তারা এতটুকু ভালোবাসত। এই যে পরিশ্রমের কথা বললেন, তিনি সকালে আমাদের এখানে হয়তো বিকেল হয়, তার ওখানে যখন সকাল 6টা সে ফজরের নামাজ পড়ে সে মানুষের সাথে কথা শুরু করে। ওখানে 6টা মানে এখানে সন্ধ্যা বা বিকেল দুপুর, এই দুপুর থেকে তিনি বিভিন্ন লোকের সাথে কথা বলা শুরু করতেন। এই থামতো না, থামি নাই। তার রাত্র 9টা, বাংলাদেশের রাত্র 9টা, মানে ওখানে গিয়া বসতো, তখন রাত দুপুর হয়ে যেত। সে দুপুরবেলা হয়তো এখানে রাত 10টা-11টার পরে আর কথা বলতে পারে না, লোক সবাই ঘুমাবে। তারপরেও তিনি দেখা যায় গ্রামে কোনো জেলার নেতার সাথে কথা বলছে, মানে কোনো অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলছে। অঙ্গ সংগঠনের আপনার ধরবেন যে আমাদের মহানগরী বা জেলা অঙ্গ সংগঠনের নেতাদের সাথে সে কথা বলছে, সে কিন্তু কখনোই থামেনি। সে কন্টিনিউ তাদের সাথে কথা বলে গেছে, কথা বলতে তাদের বুদ্ধি দিছে, তাদের কাছ থেকে
জানার চেষ্টা করছে যে এখন এর পরের স্টেপটা কি নেওয়া যায়। সে তৃণমূলের থেকেও বুদ্ধি নিত, পরের স্টেপগুলো কি নেওয়া যায়। এই করে 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 দলটাকে সে এই পর্যন্ত ধরে রেখে এই যে অভ্যুত্থান সরকারের যে চেহারাটাকে প্রকাশ করে দিয়েছে সারা বাংলাদেশে। গুম, আমাদের লোকজনকে যেভাবে গুম করেছে সেই গুমটাও প্রকাশ করেছে আমাদের নেতা তারেক রহমান, যে গুম কিভাবে করে, কেন করে, এবং খুন, এই প্রকাশ্যে খুন করতে, এগুলো সারা বিশ্বে প্রচারের ব্যবস্থা আমাদের নেতাই করিয়েছে। এগুলো যখন সারা বিশ্ব দেখছে যে না আসলে বাংলাদেশে এগুলো ভালো কাজ, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, হ্যাঁ, একের পর এক একের পর জেনোসাইড এক, হচ্ছে। বিশ্বের কোনো জায়গায় এই প্রধানমন্ত্রী কিন্তু শেল্টার পায় না ইন্ডিয়ার বাইরে। আপনি দেখবেন আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যেখানেই বলেন, সে কিন্তু শেল্টার পায়নি কোথাও। কারণ কি, এই যে অপকর্মগুলো যে করেছে, এই যে গুম করেছে, খুন করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, পৃথিবীর সব জায়গায় জানছে। জানার ফলে তাকে আর কেউ সহযোগিতা করেনি। সহযোগিতা না করার ফলে সর্বশেষ ভারত সহযোগিতা এটুকুই করেছে যে তাকে নিয়ে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে। ইন্ডিয়া কিন্তু আর পারেনি। এই আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে যে সমস্ত কথাবার্তা চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পান, অথচ এদেশে তার জন্য একেবারে কাটা বিছিয়ে রেখেছিল শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা কেন নোবেল পায় না, অন্তর তার জ্বলে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস 8তলা তার এজলাসে উঠতে গেলেও লিফট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি মাঠ থেকে, সংসদ থেকে, প্রতিটি জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিদগ্ধ জনকে ওন করেছে, বিএনপি ডিফেন্স দিয়েছে। যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এতটা ওন করলো, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ব্যাপারটিকে চেপে গিয়ে আমরা ইয়াং সেলের হাত ধরে ক্লিন্টনের সাথে সাক্ষাতের সময় আমরা যেটি দেখলাম যে এই সিলেটে মাস্টার মাইন্ড আসলে কে, মাস্টার মাইন্ড কতটা গভীর। 2015 সালের গণতন্ত্র হত্যা দিবস নামে এক দফা যে ঘোষণা জনাব তারেক রহমান করেছিলেন, সেটি 9 বছর পরে মাথা উঁচু করে আবার 9 দফা থেকে 1 দফা রূপান্তরিত হলো। মাস্টার মাইন্ড তো 9 বছর আগেই যেটি স্বীকৃত, সেই মাস্টার মাইন্ড নতুন করে আবার আলোচিত হলো। এই ধোঁয়াশাগুলি আসলে কাটবে কবে? মাস্টার মাইন্ড যদি থাকে কেউ, সে হলো একমাত্র তারেক রহমান। জি, একমাত্র তারেক রহমান। ওনার বাইরে মাস্টার মাইন্ড, এই গভর্নমেন্টের পতনের জন্য যে মাস্টার মাইন্ড থাকে, উনি ছাড়া কেউ নেই। উনি অনেকের সহযোগিতা নিয়েছেন, অনেকে নিজেকে বলে এখন অনেক কিছু। আপনি একটা জিনিস দেখেন, এই 1 বছর পার করলো বাংলাদেশ, কি ডেভেলপ করলো, কয়টা বিচার করতে পারছে 1 বছরে? এই সরকার বিচার কয়টা করতে পারছে? কার বিচার করতে পারছে? কয়জনকে গ্রেফতার করতে? সে তো এখনো প্রশাসনই ঠিক করতে পারেনি। এই সরকার তো প্রশাসনকেই ঠিক করতে পারেনি, এখনো তারা করাপ্টেড রয়ে গেছে। আপনি পুলিশে যাবেন, টাকা ছাড়া কোনো কাজ নাই। বাংলাদেশে যেখানে যাবেন টাকা ছাড়া কাজ হচ্ছে না। তা আওয়ামী লীগের এই সরকারের সাথে আমাদের ব্যুরোক্রেসিতে 17 জন সচিব রয়েছেন শেখ হাসিনার আমলের নিয়োগকৃত, স্টিল এখনো রানিং তারা সচিবের দায়িত্ব পালন করছেন। সেটা তো আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আমাদের 24-এর 5ই আগস্ট পরিবর্তনের জন্য যে আন্দোলন, পরিবর্তন হলো, রাষ্ট্রের থেকে সরকার পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে আমরা এই রাষ্ট্রকে পরিবর্তন করব, সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে আমরা একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসব, যেটা 1971 সনেও চাওয়ার ছিল। আমরা আমাদের নেতা জিয়াউর রহমান যেটাকে একটা পর্যায়ে নিয়ে আসছিল, বেগম জিয়া যেটাকে একটা পর্যায়ে নিয়ে রাখিছিল, তখন মানুষের এত হাহাকার ছিল না, তার পকেটে টাকা ছিল, একটা জামার জায়গায় সে 5টা জামা একটা ফ্যামিলি কেনার মতন ক্রয় ক্ষমতা তার ছিল। কিন্তু হাসিনা যখনই আসলো, মানুষের ক্রয় ক্ষমতার সীমানা নষ্ট হয়ে গেল। কিছু লোকের ক্রয় ক্ষমতা এত বেশি ছিল, আর কিছু লোক ক্রয় করার তার সমস্ত সম্পদ বিক্রি করে, অর্থ বিক্রি করে কোন রকম টিকা ছিল। এটাকে আপনার ক্রয় ক্ষমতা বলা যায় না। আমি আমার একটা মানে বাড়ি আছে, বাড়ির সব ফ্ল্যাট বিক্রি করে একটা ফ্ল্যাট রাখলাম নিজে বাঁচার জন্য, সব ফ্ল্যাট বিক্রি করে আমি খেলাম, আমি ভাড়া আর পাই না। আর বেগম জিয়ার সময় আমি একটা বাড়ি করছি, সেই বাড়ির ভাড়ার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম, সবকিছু করতে পারতাম। পরবর্তীতে দেখা গেল আমি আমার প্রয়োজনে ওই বেচতে 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 লাস্টে নিজের ফ্ল্যাটটাও রয়েছে। এটা তো কোনো মানে রাষ্ট্রের জন্য এটা ভালো কিছু সুখকর নয়। তারা করলো কি, যে রাস্তার ফকির ছিল সে হাজার হাজার কোটি টাকার মালিক হলো, আর একজন বাড়িওয়ালা সে তার ফ্ল্যাট বেচতে 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 লাস্টে দরিদ্রতম সীমানায় চলে আসলো। এটা হলো ওই গত সরকার 17 বছরে এই পর্যায়ে একটা দেশ নিয়ে আসছিল। আমরা ভেবেছিলাম কি এটা একটা পরিবর্তন হবে, মানুষ এখন কিছু স্বচ্ছলে
হ্যাঁ খাওয়া দাওয়া করতে পারবে, বাজার করতে পরিবর্তনের জন্য যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন, গণতান্ত্রিক সরকার ছাড়া, জনগণের ভোটের সরকার ছাড়া, জনগণের অংশগ্রহণের সরকার ছাড়া জবাবদিহিতার কোনো রাস্তা তৈরি হয় কিনা, জবাবদিহিতাহীন লাগাম ছাড়া যেভাবে চলছে, এটিতেই আসলে আমাদের ব্যুরোক্রেসি, আমাদের ডেমোক্রেসি, আমাদের ডিপ্লোমেসি সব এলোমেলো চলছে। এখানে আসতেছিলাম, কথাটা শুরু করছে ওইভাবেই যে আসলে আমাদের পরিবর্তনের কথা ছিল আমরা দেশের মানুষ শান্তিতে মানে সচ্ছলভাবে চলবে, এটা মানুষের প্রত্যাশা ছিল। মানুষ যখন দেখলো শুরুতে প্রথম হয়তো 15-20 দিন 1 মাস দুর্নীতি ছিল না, 1 মাস পরে আবার শুরু হলো এই কি ট্রান্সফার, ওই ট্রান্সফার করলে 2 লাখ, ওই ট্রান্সফার করলে 10 লাখ, ট্রান্সফারের হিরিক পড়ে গেল। টাকা শুনি তখন খালি শুনতাম যে একটা ওসি একটা দারোগা ট্রান্সফার করলে এর নাকি 20 লাখ 50 লাখ পাওয়া যায়। আমার কাছে এরকম অনেক অফার আসছে, আমি কানে ধরতাম যে না ভাই সব তদবির আমি করি না, আমি এগুলো নাই, আমি কাউকে চিনি না, আমি বলতাম আমি কোনো তদবিরও করি নাই। কিন্তু দেখছি যে এই তদবির আমরা করি নাই তো বসে আছি, লাভ কি? জামাত তাদের লোকগুলোকে বিভিন্ন জায়গায় বসেছে। এনসিপি নামে যে দলটি আছে এখন, যারা এই অভ্যুত্থানের হোতা মনে করে তাদেরকে দেখবেন, এটা বলাটা ঠিক না, বললে হয়তো আবার রাষ্ট্রে অন্য কথা আসবে, কিন্তু তারাও বসেছিল না। এখনো সব জায়গায় তারা ভাগ বসানোর চেষ্টা করে। এই যে আমাদের মেয়র, ঢাকার যে মেয়র দক্ষিণের মেয়র ইশরাক, যে আপনার কোর্ট তাকে ডিসিশন দিল, রায় দিল, আপনার শপথ পড়ানোর জন্য নির্বাচন কমিশন যখন গেজেট তৈরি করলো, তারপরেও তার শপথ পড়ানো হলো না। কেন হবে না? একই রায়ে কিন্তু জনাব ডাক্তার শাহাদত, তিনি কিন্তু চট্টগ্রাম সিটিতে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, অথচ ইশরাককে বসতে দেওয়া হয়নি। ইশরাককে কেন দেওয়া হলো না? ঢাকার দক্ষিণের মেয়র ইশরাক বসলে হয়তো বা অন্য কারো ভাগ্যের সমস্যা মনে হয়ে যাবে, এই কারণে তাকে বসতে দেয়নি। শুধু একটা কারণ, আমি ক্ষমতা আছি, আমি বসতে দিব না। এই যে শব্দটা, যেটা আমরা পরিবর্তনের জন্য আসছি, আমি যেটা বলতে চাইতেছি, আমরা যে পরিবর্তনের রাষ্ট্রে আসবো, পরিবর্তনের দিকে যাব, তা মানুষের একটা চাওয়া, রাষ্ট্রের একটা পাওয়া। রাষ্ট্র যেখানে হুকুম দিছে, তুমি তোমার শক্তি আছে বাধা দিলা, এটাই তো আমরা, এটারই বিরুদ্ধে তো আন্দোলন করেছি। এটার জন্য তো আমরা এত এত ত্যাগ, এত লোক মানে রক্ত দিয়েছে, এত লোক নিহত হয়েছে, এত লোক গুম হয়েছে, এটার পরিবর্তনের জন্যই। কিন্তু সেটা তো তোমরা একই কাজ করলা। এই সরকার সাথে বিশেষ করে এই সমস্ত, আমি বলি বর্তমান যে সরকারটা আছে, ওনারা এই জায়গায় আমার ধারণা ওনারা ফেল করেছে। অনেক জায়গায় তারা ভালো করছে, কিন্তু এই জায়গাটায় কিছু জায়গায় তারা ফেল করছে, যেটা মানুষের প্রত্যাশা। এই জন্য মানুষের এখন প্রত্যাশা বাড়ছে যে অতি শীঘ্র গণতান্ত্রিক একটা রাষ্ট্রের জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচিত সরকার ছাড়া এই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। সেক্ষেত্রে ফেব্রুয়ারিকে নির্বাচন টার্গেট নিয়ে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্মানিত গৃহীত হৃদয়ে ধারণকৃত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 300 আসনে প্রার্থিতার জন্য আলোচনা চলছে। এক এক আসনে 2 জন 3 জন 4 জন 5 জন করে প্রার্থিতার প্রচারণা করছে। আপনি বরিশাল 2 তথা বানারীপাড়া উজিরপুরের সন্তান, দীর্ঘ বছর 40 বছর অধিক আপনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন, কেন্দ্রীয় ছাত্র দলের আপনি নেতৃত্ব দিয়েছেন, কেন্দ্রীয় যুব দলের নেতৃত্ব দিয়েছেন এবং কেন্দ্রীয় বিএনপির আপনি নেতৃত্ব দিচ্ছেন। 28টির উপরে মামলার তথ্য আপনি জানিয়েছেন। এই যে দীর্ঘ বছর কারাভোগ করা, মামলায় হাজিরা দেয়া, নিজের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়া এবং জনগণের সাথে কানেকশন রেখে যেভাবে রাজপথটি তৈরি করেছেন, এই রাজপথ তৈরির পুরস্কার হিসাবে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল 2 হিসাবে দল আপনার ব্যাপারে কি কনসার্ন রাখবে বলে মনে করছেন? আমার বিশ্বাস, আমি যে পরিমাণে কমিটমেন্ট আমার ছিল দলের প্রতি, আমি একদিনের জন্য দলের কোনো প্রোগ্রাম, আমি যদি কখনো মনে করি যে না প্রোগ্রাম রেখে আমি বাড়িতে ঘুমিয়েছি, এমন কোনো কাজ নেই। আর আমি গত 17 বছরের ভিতরে 12 থেকে গ্রেপ্তার হওয়া শুরু হয়েছে। আমার প্রতি ওই সরকার যে এত ক্ষিপ্ত ছিল যে আমি 12 সালের ডিসেম্বর মাসে গ্রেপ্তার হয়েছি, 13 জানুয়ারি মাসে বের হয়েছি, আবার আমি মে মাসে আবার গ্রেপ্তার হয়েছি, মে মাসে গ্রেপ্তারে আবার ওইখান থেকে বের হয়েছি সেপ্টেম্বরে বের হয়ে আমি কয়টা দিন থাকতে পারিনি, আবার 14 সালে গ্রেপ্তার হয়েছি জানুয়ারি মাসে। আমাকে কন্টিনিউ গভর্নমেন্ট গ্রেপ্তারের উপরে রেখেছে। সর্বশেষ যখন 2018 সালে বেগম জিয়াকে সাজা দিবে, তার পূর্বে আমাকে অবশ্য আরো সতর্ক করেছিল যে র্যাব আমাকে গ্রেপ্তার করবেই। আমি তখন বিভিন্নভাবে এই অফিসে একদিন ছিলাম,
হঠাৎ করে রাত্রে 11 হামিদুর রহমান হামিদ ভাইয়ের এই অফিসটিতে এই অফিসটিতে আমি ছিলাম। রাত্রে আমি যখন পিছন গেট দিয়ে ঢুকছি, ঢুকার সময় আমার সন্দেহ হয়েছে সামনে একটা লোক এই গলির ভিতরে তাকে আছে। তারপরে আমি মনে করছি সাধারণ মানুষ হয়তো, আমি ভিতরে ঢুকছি। ঢোকার পরে এই যে সিসি ক্যামেরা দেখতেছেন, জি রাত্র 1:45 বাজে, আমি 11:30টায় ঢুকছি। 1:01টার সময় দেখলাম কি যে চতুর্দিক র‍্যাব ঘিরে ফেলেছে। র‍্যাব। আমি আস্তে করে এখান থেকে বাইরে 2তলা 3তলা ওইটা 3তলা থেকে পাশের বাড়িতে চলে গেছি। ওরা ঢোকার আগেই আমি পাশের বাড়ির ছাদে গিয়ে ওই বাড়ির থেকে অন্য বাড়ির থেকে আমি চলে গেছি। কিন্তু এই জায়গায় আইসা তন্ন তন্ন করে প্রতিটা বাড়ি, এই ফ্ল্যাটের সব ওই ফ্ল্যাটের সব, শুধু হামিদের আম্মার রুমটা বাদে বাকি সব রুম তল্লাশি করছে, আমাকে পাইনি। ঠিক আমি এখানে আবার ফজরের নামাজের পরে আইসা ঢুকছি, ওরা চলে যাওয়ার পরে আর দেখলাম খালাম্মা আমাকেও এত মানে রাগ করছে, তোমার জন্য পুরা জায়গাটা আর্মিরা ভরে গেছে। মহিলা মানুষ বুঝে না, মনে মনে করছে আর্মি আসছে। কিন্তু আমি তখন বুঝছি যে খালাম্মা আমার জন্য তার যে টান, আমি গ্রেপ্তার হলে সে ধারণা করছে আমাকে মেরে ফেলতো। এটাই আমার পরিবারের স্নেহ মায়া মমতায় তিনি, আমার পরিবারও জানতো আমাকে ধরতে পারলে মেরে ফেলবে, কারণ এটা হয়তো বা অতীতে ঘটনা অন্যের বেলা ঘটছে, তারা এটা করাটা স্বাভাবিক। তা আমি এখান থেকে ফজরের নামাজের পরে শীতের দিন এখান থেকে বেরোয় আমি গুলিস্তান গিয়া গাড়িতে ওইটা শাহবাগ গেছি। শাহবাগ গিয়া নাইমা আমি বারডেম হাসপাতালে ঢুকছি। বারডেম হাসপাতালে 9:30 পর্যন্ত এখানে আমি বারডেম হাসপাতালে নাস্তা খেয়ে ওইখান থেকে বেরোয় আবার পিজি হাসপাতালে গেছি। পিজিতে আমার কিছু ছোট ভাইরা আছে, ওদের রুমে গিয়ে সি ব্লকের 4 তলায় ডাক্তারদের রুম, ওইখানে গিয়ে বসছি। ওরা না আবার নাস্তা আনাইছে, চাটা আনাইছে, খাইতে খাইতে ওইখানে দেখি র্যাব আইসা আমাকে ধরে নিয়ে গেছে। ধরলই আপনাকে? ধরলই আমাকে। আচ্ছা আচ্ছা, আমাকে ধরে নিয়েছে। পরে আমাকে র্যাব অনেকভাবে অনেক কিছু জানার চেষ্টা করছে। আমি তো যেটা সত্যি কথা আমি বলছি, আমাকে জিজ্ঞেস করছে ম্যাডামের ওই ডেটের দিন কি পরিমাণ লোক আসবে। আমি তখন স্পষ্টই বলছিলাম যে আপনাদের মাথায় আসলে বুদ্ধি আছে বলে মনে হয় না। প্রতিদিন বিএনপি একটার পর একটা বিবৃতি দিছে, কোনো নেতার উপরে রাখে নাই, তা জনগণের উপরে ছেড়ে দিছে। জনগণ দেখবেন কিভাবে আসে, কে কোত্থেকে আসবে আপনারা টেরও পাবেন না, আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, আপনারা টেরও পাবেন না, জনগণ ঠিকই দেখবেন রাজপথে এই ম্যাডামকে আটকাবে। এইটারে ওরা এত ভয় পাইছে। কিন্তু আমাকে তখন ওরা কি প্ল্যান ছিল জানি না, 2 দিন পর্যন্ত শুধু গাড়িতে ঘুরাইছে। তারপরে 2 দিন পরে আমাকে নিয়ে এই আপনার ইসে দিয়ে দিছে, কি শাহবাগ থানায় দিছে। শাহবাগ থানা থেকে আমার নিয়মিত মামলাতে আপনাকে কাস্টডিতে। হ্যাঁ, যাই হোক, ওইটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওনারা যে আমাকে ধরবে, গ্রেপ্তার করবে এবং আমার উপরে টর্চার করবে, আমি যে লোক নিয়ে যাব বা লোক সমাগম করাবো, এইটা যাতে না হয়, এগুলো বন্ধ করার জন্যই তারা এগুলো করছে। অর্থাৎ আপনি যে এটা ডেডিকেটেড পলিটিশিয়ান, এটা প্রশাসন জানে, প্রশাসনও জানে। এটি দল জানে কিনা, দল বিচার করবে কিনা, দল যদি আপনাকে মনোনীত করে বিজয়ের কি সম্ভাবনা? আমি সেটাই বলতেছিলাম। আমি যতবার গ্রেপ্তার হয়েছি, ধরেন এর আগেও গ্রেপ্তার হয়েছি, প্রতিদিন রিজভি ভাই খালি বিবৃতি দিত, আর পার্সোনালি রিজভি ভাই আমি জেলে গেছি, রিজভি ভাই জেলে গেছে, আমার সাথে থাকে ভাই কি তুমি বারবার গ্রেপ্তার হও কেন, তোমার কি জেল রাশি? সবাই পার্টির সবাই বলছে যে টিপুর মনে হয় জেল রাশি, জেল রাশি। কিন্তু 18তে যখন গ্রেপ্তার হয়েছি এই অবস্থায়, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভয় পেয়ে গেছে। সে আমার ফ্যামিলিকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন আমাদের পার্টির যে সিনিয়র স্থায়ী কমিটির মেম্বার নজরুল ইসলাম খান, বরকতুল্লাহ ভুলুরে বাসায় পাঠায় সান্ত্বনা দিচ্ছে যে টিপু কোথায় আছে, আমরা ট্রেস করতেছি, ঘাবড়ানোর কিছু নাই, তোমরা নিশ্চিত থাকো, ওকে ফেরত পাবো। এই যে সেই ঘাবড়ায় গেছিল। আমার বিশ্বাস যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন বিএনপির স্থায়ী কমিটির সব নেতারাই জানে যে আমি দলের কমিটেড ছেলে, আমি দলের বাইরে কোনোদিন একটা শব্দ উচ্চারণ করিনি। দলে যতটুকু কাজ দায়িত্ব দিছে আমি আমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছি, তো আমি চেষ্টার ত্রুটি করি নাই। আমার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন আমার কাজের মানে তারা যে দায়িত্ব দিছে দায়িত্ব পালন করেছি। আশা করি ওই দায়িত্বের দিকে তাকালে দলের যদি কমিটমেন্ট কোনো লোক থাকে, আমার এলাকায় আমার বাইরে এরকম লোক আমাদের দলে নাই। আমার যে প্রতি মানে আরো 2-3 ভাইরা যারা চায় চাবে দলের চাওয়ার জন্য, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা আপনাকে মনোনয়ন দিক এই প্রত্যাশায় আমরা সমাপনী প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার জনগণ যারা দীর্ঘ সময় আপনার পাশে ছিল, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী আলোচনা। সবার উদ্দেশ্যে জাতীয়তাবাদী দল আমাকে নমিনেশন দেখ, এবং আমি চাচ্ছি আমার এলাকায় প্রতিটা মানুষকে নিয়ে যাতে আগামী দিনে
আমার এলাকাকে আরও সুন্দর করতে পারি, অন্যায় অত্যাচার এইগুলোর থেকে দেশটাকে, আমার কনস্টিটিউয়েন্সিকে আমি যাতে বাঁচাতে পারি। যেই দুর্বৃত্তায়ন এখন চলছে, আমি প্রশাসন থেকে শুরু করে আমার প্রতিটা কর্মীর কাছে আহ্বান রাখবো, আপনারা পরিবর্তনে আসুন। পরিবর্তন চাই, দেশের মানুষ চায় পরিবর্তন, দেশের মানুষ চায় আমরা সবাই ভালোভাবে দেশ পরিচালনা করি। যারা দলের দায়িত্বে আছি, এটা জনগণের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণের জন্য আমাদের প্রতিটি নেতাকর্মী মাঠে থাকবে, মানুষের পাশে থাকবে, আমরাও মানুষের পাশে থাকবো, মানুষের কল্যাণে কাজ করব। এই দোয়াটাই সবাই যেন আমাদের জন্য করে, আমি যেন করতে পারি। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্টের আদর্শ নিয়ে দীর্ঘ বছর যে ত্যাগ তিতিকার করেছেন, ত্যাগের পুরস্কার স্বরূপ নাকি দলে মনোনয়ন পাওয়া যায়, যেটি কেন্দ্রীয় বিএনপি থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে, বলা হয়েছে, আশাবাদ করা হয়েছে। সেই আশাবাদে আজকের আলোচক যে আশাবাদী, তার আশাবাদিত্ব আগামী সংসদ নির্বাচনে মনোনয়নের মাধ্যমেই প্রমাণিত হবে এবং তার এই ত্যাগী নেতৃত্বের সুফল বরিশাল ২, বানারীপাড়া এবং উজিরপুরে ফুটে উঠবে। একটি উন্নত সমৃদ্ধশালী সংসদে আসন গঠনের ব্যাপারে তিনি ভূমিকা রাখবেন। এটি হচ্ছে সংসদে আসনের জনগণের প্রত্যাশা। এই প্রত্যাশায় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিকে সবার দৃষ্টির অপেক্ষায় আজকের আলোচকের ধন্যবাদ জানিয়ে পরবর্তী অনুষ্ঠানে আবার যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ।